আমরা আজকে শেষ যে চ্যাপ্টারটা আছে 3.5 তার উদাহরণ, কাজ এবং অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করব। তো এখান থেকে এসএসসিতে খুব একটা কোশ্চেন আসে না, এমসিকিউতে কিছু কিছু আসে, বাট চাকরি পরীক্ষার জন্য আবার এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এইখানে আমাদের দেখতে হবে, এখানে আমি কিছু সূত্র লিখছি, যদিও এখানে মুনাফার কিছু সূত্র লিখছে, আরও কিছু আছে বইতে আছে, লাগে না, কারণ এক একটা অঙ্কের জন্য এক একটা রুলস আসলে ব্যবহার করা হয়। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে দেখো, এখানে এন হচ্ছে সময়, আমি জাস্ট মুনাফার সূত্রটা কাজে লাগে এই কারণে লিখছি। এন হচ্ছে সময়, আই ইন্টারেস্ট, মানে এন সময় পর যে সুদটা পাবে, ইন্টারেস্ট পাবে, মুনাফা পাবে সেটা। পি কি, পিটা হচ্ছে মূলধন, বেসিক যে টাকাটা ফার্স্টে রাখছিল সেটা মূলধন। আর মুনাফার হার হচ্ছে ওই যে বছরান্তে কতটুকু মুনাফা তার হচ্ছে, 4 বছর পরে মুনাফা কত হয়েছে এই পার্সেন্টেজটা। আর এটা হচ্ছে মুনাফা প্লাস মূলধন, এইটাকে বলা হয় আবার সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল, এটাকে সবৃদ্ধি মূল বলে। সবৃদ্ধি মূল মানে হচ্ছে যে মুনাফা বাড়তে 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 একটা টাইম পিরিয়ড পরে যে মূল এবং যে মুনাফা বা সুদ মিলে কতটুকু হয়েছে সেটা। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, আচ্ছা সরল মুনাফার ক্ষেত্রে হচ্ছে আই ইজ ইকুয়ালস টু পি আর এন, এটা সূত্র, এবং এ সমান সমান হচ্ছে পি প্লাস আই। পি কি, পি হচ্ছে যে মূলধন ফার্স্টে যেটা ছিল, এবং আইটা কি, আইটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। আচ্ছা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, আর এ তো সবৃদ্ধি মূল দেখাই দিয়েছি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে সি সমান সমান পি প্লাস পি ইন্টু 1+r⁴n। জাস্ট এটার থেকেই আসলে এর উৎপত্তি, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল যেটা আমরা শিখি ইন্টারে। তো যাই হোক, এটা লিমিটের অঙ্ক, ক্যালকুলাসের টপিক। এখন এখানে সিটা কি, সিটা কিন্তু সবৃদ্ধি মূল, ঠিক আছে, এটা কিন্তু সবৃদ্ধি মূল, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা সবৃদ্ধি মূলের সূত্রটা জানি, সবৃদ্ধি মূল। আর সরল মুনাফার ক্ষেত্রে আমরা জাস্ট মুনাফাটা জানি, আবার সবৃদ্ধি মূলটাও জানি, ঠিক আছে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি হচ্ছে সবৃদ্ধি মূল, তার মানে এখান থেকে আমি জাস্ট লাভ কত হয়েছে এই পার্সেন্টেজটা একটা টাইম পিরিয়ড পরে কীভাবে পাইতে পারি, ওই যে সি থেকে পি বাদ দিলে, এটা বাদ দিলে আমরা জাস্ট মুনাফা কতটুকু পেয়েছি এটা পেয়ে যাব। তো যাই হোক, অঙ্কে চলে যাই। এখন এইখানে আমাদের প্রথম যে অঙ্ক, উদাহরণ নম্বর 34, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা 45,000 টাকা বাজেট করছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকেই সমান চাঁদা দেবেন, কিন্তু 5জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। স্বাভাবিক। এর ফলে প্রত্যেক সদস্যের মাথা পিছু 15 টাকা করে বৃদ্ধি পাইছে। ওই সমিতিতে কতজন সদস্য ছিলেন, তো যেটা আমাদের বের করতে হয় তাকে এক্স ধরে নেব। তো ধরি সমিতিতে ছিলেন, আমি এটা খুব সংক্ষেপে করাবো। সমিতিতে লোক সংখ্যা কত, লোক সংখ্যা হচ্ছে এক্স জন, ওকে, এক্স জন। এখন একটু খেয়াল করো, 45,000 টাকা দেবে কারা, এই এক্স জন মিলে দেওয়ার কথা ছিল, মানে দেবে তো না, দেওয়ার কথা ছিল যে এক্স জন, ওই সমিতিতে যতজন সদস্য ছিল টোটালটা যদি যেত, তাহলে সবাই মিলে যে টাকাটা দিত সেটা 45,000 টাকা হতো। তাহলে এক্স জন যদি 45,000 টাকা দেয়, তাহলে একজন কত দেবে, একজন দেবে হচ্ছে 45,000 ভাগ এক্স, ঠিক আছে। তাহলে একজন দিবে কত, 45,000 ভাগ এক্স। আমি এটা এমসিকিউর মতন করছি, কারণ এটা বইতে ডিটেলে করা আছে। তো একজন দেবে হচ্ছে 45,000 ভাগ এক্স, কিন্তু এখানে একটা বিপদ ঘটে গেছে। বিপদটা কি, 5জন আসে নাই, 5জন যাবে না। তাহলে ওই 5জন বাদে, এক্স থেকে x-5, 5জন বাদে বাকি যারা আছে তারা মিলে দেবে হচ্ছে 45,000 টাকা। তাহলে একজন, এবার একজন কত টাকা দেবে, এবার একজন দেবে হচ্ছে একটু বেশি টাকা দেবে না, x-5 একটু বেশি তো টাকা দেবে, তাই না, 5জন কমে গেলে প্রত্যেকে ভাগে একটু বেশি করে পড়তেছে।
তাহলে 5 জন কমে যাওয়ার পরে আমাদের টাকা দিচ্ছে কত? 45,000 ভাগ x-5। এখন এই যে টাকাটা বেশি দিচ্ছে, এটা আগের তুলনায় কত টাকা বেশি দিচ্ছে প্রত্যেকে? এটা কিন্তু বর্তমানে একজন দিচ্ছে, দেখো এটা কিন্তু বর্তমানে একজন দিচ্ছে, ওই যে 5 জন সদস্য না যাওয়ার কারণে। আর এইটা হচ্ছে 5 জন সদস্য যদি যেত তখন আমাদের দিত, তো এখন কি টাকা বেশি দিচ্ছে না? তার মানে এটা কি বেশি না? আর এটা হচ্ছে তুলনামূলক কম। তাহলে বেশি থেকে কম কতটুক ডিফারেন্সটা হয়েছে টাকার প্রত্যেকের? এই যে 15 টাকা করে, তার মানে 15 ইজ ইকুয়ালস টু 15। সুতরাং এখান থেকে আমরা যদি 45,000 টাকা কমন নিয়ে নিই, তাহলে থাকে 1/x-5 মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু 15। তো 15 আর 45 এই পাশে কাটাকাটি করলে থাকে 3,000। আর এখানে যদি লসও করি তাহলে থেকে x-x+5 ডিভাইডেড বাই x ইন্টু x-5। আর 15 দ্বারা যেহেতু দুই পাশে কাটছে, তার মানে এই পাশে 1। আচ্ছা, এইখানে তাহলে কত থাকে? 3,000। আর এখানে কত থাকে? x কাটলে 5 থাকতেছে। আর এই পাশে কি গুণ হয়ে যাচ্ছে? x ইন্টু x-5, তাহলে x ইন্টু x-5। ওকে, সুতরাং এই পাশে পাচ্ছি কত? 3×5 15,000 সমান সমান x² - 5x। আচ্ছা, তো x² - 5x মাইনাস 15,000 সমান সমান কত? 0। এখন এটাকে দ্বিঘাত সমীকরণ করব, তো দ্বিঘাত সমীকরণ করলে আমরা দুইটা মূল পাবো। সুতরাং আমরা এই যে ক্যালকুলেটরে চলে যাই, মোড 5 3 দেব। তো প্রথমে x² সহগ ছিল 1, তারপর এটা ছিল -5 ছিল, তারপর এটা ছিল -15,000। ওকে, আচ্ছা, তাহলে 125 আর একটা -120। তাহলে এক্সের ভ্যালু একটা পাচ্ছি 125, আর একটা এক্সের ভ্যালু পাচ্ছি -120। তো নেগেটিভটা তো কাউন্ট হয় না, তার মানে অ্যান্সার কিন্তু 125ই হবে। তো যাই হোক, এখান থেকে যদি উৎপাদক করো 125 এরকম আসে, তারপরে x + 120 = 0। আচ্ছা, এখান থেকে এক্সের ভ্যালু 125 হবে, কারণ নেগেটিভটা অগ্রহণযোগ্য। একটা মানুষ একটা সমিতিতে -120 জন আছে, এটা তো ভাবতেই কেমন লাগে। সুতরাং অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে বলতেছে রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। দেখো, কাজ যখন একই হয়, কাজ যখন একই হয়, অতএব একত্রে পারবে তাহলে কত? এই যে একত্রে বলছেন, একত্রে কত দিনে একত্রে পারবে উপরে হবে দুইজনের যে কাজ তাদের গুণফল, মানে কাজের যে সময় 10 × 15। দুইজনের কাজ কত? একজনের 15 দিন করতে পারে আর একজন 10 দিনে করতে পারে, তাহলে দুইজনের গুণফল ডিভাইডেড বাই দুইজনের কাজের যোগফল করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো উপরে আসে কত? 150, নিচে 25, তাহলে হচ্ছে 6। তার মানে একত্রে তারা 6 দিনে করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে MCQ। এরপরে বলছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে। তো দেখো, এখানে আসলে কি করলাম, এই যে নদী, তো নদীর এই পার থেকে ওই পারে যাবে সাপোজ। তো এইদিকে যদি স্রোত যায় ভি, তো নৌকা ওই পাশে যাইতে গেলে অবশ্যই স্রোতের প্রতিকূল হোক অনুকূল হোক যাই হোক, নৌকার বেগটা একটু বেশি হবে। প্রতিকূলে তো মাস্ট নৌকার বেগ বেশি হবে, নাহলে তো ওই পাশে যাইতেই পারবে না। সুতরাং আমরা এখানে নৌকার বেগটা ধরলাম ইউ, নৌকার বেগ ইউ, আর স্রোতের বেগ ইজ ইকুয়ালস টু ভি। ঠিক আছে, যেখানে ইউ অলওয়েজ ভি এর থেকে বড় হবে, স্রোতের বেগের থেকে ইউ অবশ্যই বড় হবে, না হলে তো নৌকার বেগ বেশি হইতেই হবে। আচ্ছা, এইবার প্রথম কেসে কি বলছে? প্রতিকূলে x কিলোমিটার যেতে t ঘন্টা সময় লাগায়। অতএব প্রতিকূলে আমি কি পাচ্ছি? প্রতিকূলে পাচ্ছি যে ইউ মাইনাস ভি
নৌকার বেগ বেশি, তার থেকে স্রোতের বেগটা বাদ দেবো, প্রতিকূল অবস্থায় যাচ্ছে। তার মানে লব্ধি বেগ হচ্ছে এটা। লব্ধি বেগটা কত? ভি সমান সমান এস বাই টি। তো এখানে এস বলতে এক্স, টোটাল এই যে নদীর চওড়া কতটুকু, এক্স ডিভাইডেড বাই টি ওয়ান। তো এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। আচ্ছা, অনুকূলে কত? ইউ প্লাস ভি ইজ ইকুয়ালস টু ওই যে একই দূরত্ব, কিন্তু এবার টি টু সময় লাগছে। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের কি চাইছে? স্রোতের বেগ আর নৌকার বেগ। তো এখান থেকে ইউ আর ভি বের করতে হবে, সুতরাং যোগ করে দিই। যদি যোগ করি তাহলে 2u সমান সমান কত পাবো? এইখান থেকে এক্স কমন যাই, তাহলে থাকে 1/t1 প্লাস 1/t2, অর্থাৎ ইউ এর ভ্যালু পাবো x/2 1/t1 প্লাস 1/t2। আচ্ছা, যদি মাইনাস করে দিই তাহলে ভি পাবো। তো এই 2 থেকে 1 বাদ দিয়ে দিই, 2 থেকে 1 বাদ দিলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2v সমান সমান এক্স, এটা থেকে 2 থেকে 1 বাদ দিচ্ছি, তাহলে 1/t2 কিন্তু আগে থাকবে, এই যে নিচেরটা আগে, তারপরে মাইনাস 1/t1। সুতরাং এই পাশে পাচ্ছি ভি সমান সমান x/2 1/t2 মাইনাস 1/t1। এই যে এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। এরপরে বলতেছে একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, ঠিক আছে। তো অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। তো এখানে একটু কনসেপ্টটা বোঝো। এখানে মনে করো যে চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে। তো ধরে নিলাম যে ট্যাঙ্কিতে তোমার হচ্ছে পানি আছে হচ্ছে এক্স লিটার পানি ধরে, চৌবাচ্চায় এক্স লিটার পানি ধরে, এটা আমরা ধরে নিছি। আচ্ছা, এখন দেখো এখানে 12 মিনিটে একটা চৌবাচ্চা সম্পূর্ণ পূর্ণ করতে পারে। আমি যে এইখানে একটা ট্যাঙ্কি আঁকাইছি, এখন মনে করো যে এইখান থেকে এই পাশ থেকে একটা পানি পাইপ, এটা 12 মিনিটে পুরোটা পূর্ণ করে দিতে পারে। আবার নিচে একটা নল লাগাই দিছি, যেখান থেকে অপর একটি নল, যেখান থেকে প্রতি মিনিটে 14 লিটার পানি বের হয়ে যায়। তো পার মিনিটে 14 লিটার, তার মানে 14 লিটার পার মিনিটে বের হয়ে যাচ্ছে, আর এখানে 12 মিনিটে ভর্তি হয়ে যাচ্ছে। সুতরাং আমরা একটা কাজ করি যে 12 মিনিটে ভর্তি হচ্ছে কতটুক, যেহেতু চৌবাচ্চাটা এক্স লিটারের, সুতরাং আমরা ধরে নিলাম যে 12 মিনিটে, তার মানে 12 মিনিটে ভর্তি হয় এক্স লিটার, তাই না। আমরা এখানে যেহেতু 1 মিনিটে খালি হচ্ছে 14 লিটার, তার মানে আমরা সব একে কনভার্ট করব। তার মানে 1 মিনিটে ভর্তি হবে কত? x/12 লিটার, x/12 লিটার। 1 মিনিটে ভর্তি হচ্ছে x/12 লিটার, আর ও 1 মিনিটে 14 লিটার ফেলাই দিচ্ছে। এখন একটু তাকাও, আমার যদি এটা ভরতে হয় তাহলে মাস্ট বি যেই নলটা দিয়ে পানি আসতেছে সেই নলটা থেকে পানি বেশি পরিমাণে আসবে, অর্থাৎ x/12 লিটার পানি অবশ্যই ওই 14 লিটার থেকে বেশি হবে। যেটা বেরোয় যাচ্ছে তার থেকে তো ইনপুট বেশি না হইলে তো চৌবাচ্চা জীবনেও ভরবে না। অর্থাৎ x/12, 1 মিনিটে x/12 লিটার যে পানি ইনপুট হয়, ভালো করে বোঝো, 1 মিনিটে x/12 লিটার যে পানি ইনপুট হচ্ছে, আর তার থেকে 14 লিটার পানি আমার বাইরে চলে যাচ্ছে, এই যে ডিফারেন্স, তাতে যতটুক পানি করে থাকবে, এইভাবে 96 মিনিট পর 96 মিনিট পর এইখানে যে পানিটা থাকবে সেই পানির পরিমাণ তো ওই যে চৌবাচ্চা পূর্ণ হবে, তাই না। তাহলে এবার আমরা গুণ করে দিই। গুণ করলে কত থাকে যে 8×96 8x মাইনাস 96 গুণ 14 সমান সমান এক্স। তো এক্স যদি এপাশে আসি তাহলে 7x সমান সমান 96 গুণ 14, তাহলে এবার এক্স সমান সমান কত আসে 96 ইন্টু 14/7, 7 দ্বারা এটা কাটলে 2 থাকে, তাহলে যদি হয় 192, তাই না, 192 লিটার পানি ধরে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে যে ভাই এটার তাহলে সংক্ষেপ কি হইতে পারে।
একদম শর্টকাট কি হইতে পারে? শর্টকাট এটা হইতে পারে যে, দেখো শর্টকাট এরকম হইতে পারে, শর্টকাট হইতে পারে যে আমাদের মিনিট কি কি দেওয়া 96 আর 12, তাহলে তাদের গুণফল ভাগ তাদের বিয়োগফল, সময়ের গুণফল ডিভাইডেড বাই সময়ের বিয়োগফল ইন্টু কত লিটার করে পানি বের হয়ে যাচ্ছে 14। এটা করলেই আমরা পেয়ে যাব, এটা করলেই আমরা পেয়ে যাব। তো এখানে কত থাকে 96 গুণ 12 গুণ 14 ডিভাইডেড বাই 84, ডিভাইডেড বাই 84। তো এটা যদি ক্যালকুলেট করো পেয়ে যাওয়া, এটা ক্যালকুলেট করলে 192 চলে আসবে। ঠিক আছে, উপরে কি হবে, দুইটা সময়ের গুণফল ডিভাইডেড বাই সময়ের বিয়োগফল ইন্টু যতটুক লিটার খালি হচ্ছে সেটা। ওকে, এরপরটা আমাদের কি বলছে যে বনভোজন, একই কথা, এই যে 2400 টাকায় তারা ভাড়া করছে, প্রত্যেকের মাথা পিছু কি, এই যে কতজন যাত্রী গিয়েছিল, একজন গিয়েছিল, একজন যাবে বলছিল আসলে, কিন্তু যাইতো নাই, একজন যায় নাই, তো যাত্রী ছিল একজন। ঠিক আছে, বাসে কতজন যাত্রী গিয়েছিল সেটা আমরা পরে হিসাব করতেছি। তো একজন যাবে যাবে বলছিল কিন্তু যায়নি। এখন আমাদের এইখানে বলছে যদি একজন যেত তাহলে মাথা পিছু ভাড়া পড়তো 2400 ভাগ এক্স। একদম প্রথম অঙ্কটা করছিলাম উদাহরণের। কিন্তু সিদ্ধান্ত গৃহীত হলে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে বলছিল, কিন্তু 10 জন অনুপস্থিত, তার মানে বর্তমানে দিচ্ছে কতজন, এক্সের থেকে 10 জন বাদ। এই যে যে টাকার ডিফারেন্স, এই যে যে টাকার ডিফারেন্স মাইনাস 2400 ভাগ এক্স, এই টাকার ডিফারেন্সটা কত, মাথা পিছু 8 টাকা বেড়ে গেছে। তো 2400 কমন নিলে 1/x মাইনাস 10 মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু 8। তাহলে 3 8 24, এখানে 3000 থাকে, এখানে আমরা যদি করে দিই x মাইনাস এক্স প্লাস 10 লসও করলে, আর এখানে থাকে x ইন্টু এক্স মাইনাস 10, এর পাশে 1 থাকে, তাহলে কত পাচ্ছি, 300 ইন্টু 10 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 10x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000 সমান 0। ঠিক আছে, এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেট করে ফেলাই, 1 মাইনাস 10 মাইনাস, তো 1 এটা হবে হচ্ছে মাইনাস 10 আর এটা হবে মাইনাস 3000, তাহলে আছে 60 আর মাইনাস 50। তো এক্সের ভ্যালু হচ্ছে 60 আর মাইনাস 50, কিন্তু এক্সের ভ্যালু তো মাইনাস হইতে পারে না, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 60। এখন এটা তো যাবে বলছিল কিন্তু যায়নি, অতএব যাবে কতজন, যাবে কতজন, যাবে হচ্ছে ওই যে 10 জন অনুপস্থিত থাকাই, তার মানে যাবে হচ্ছে 50 জন, যাবে 50 জন, 10 জন তো আর যাবে, মানে 10 জন এক্স হচ্ছে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, তার থেকে আবার 10 জন কম, তার মানে যাত্রী বাসে কতজন যাত্রী গিয়েছিল, বাসে যাত্রী গিয়েছিল 50 জন। প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল, প্রত্যেকে ভাড়া দিয়েছিল, এবার হিসেব করো প্রত্যেকে কত ভাড়া দিয়েছিল, 2400 ভাগ এই যে এটা কত, 50 জন গিয়েছিল 5, যদি 5 দ্বারা এটাকে কাটি 224কে, তাহলে 48 আসে না, 48, এই 48, ঠিক আছে 48। তো এখানে আমাদের কত হবে, এটা 48 টাকা, প্রত্যেকে 48 টাকা করে দিয়েছিল, ওটা ঠিক আছে। এটা কেমন বনভোজন যে 48 টাকায় হয়ে যাচ্ছে। যাই হোক, খ নাম্বার আমাদের এখানে বলছে যে ক এবং খ একত্রে পি দিনে করতে পারবে। তো একত্রে ওই একই কাজ যদি করতে পারে, খ একাকি কত দিনে করতে পারবে, একই রকমের অঙ্ক, তবু আমি এইখানে যেহেতু ফার্স্টে একত্রে করতে পারে, তো একত্রে পি দিনে পারে, ধরলাম একটি কাজ, জাস্ট একটি কাজ, একটা কাজ, তাহলে একদিনে কত পারবে, 1/5p
পি অংশ কাজ, ওই যে একটা কাজের 1/p অংশ, 1/p অংশ কাজটা সে করতে পারবে। কারা? ক এবং খ একত্রে। এখন কথা হচ্ছে যে ক একাকী আবার কিউ দিনে ওই কাজটা করতে পারে। তো ক কিউ দিনে পারে ওই একটি কাজ, তাহলে একদিনে পারে কতটুক? একদিনে পারে কতটুক? 1/q অংশ। আচ্ছা, এইবার দেখো এই যে 1/p, এটা তো ক এবং খ একদিনে পারতো, যেখানে 1/q ক পারে, তাহলে খ একদিনে পারবে কত? খ একদিনে পারে কত বলো তো? ওই যে 1/p টোটাল যে কাজ, তার থেকে খ একদিনে যতটুক পারে ওটা বাদ দিয়ে দেবো, তাহলে থাকে কত? কিউপি, সরি, উপরে থাকবে কিউ মাইনাস পি আর নিচে থাকবে কত? পি কিউ। আমাদের চেয়েছে যে খ একাকী কাজটি কতদিনে করতে পারবো। ওকে ফাইন, তার মানে কিউ মাইনাস পি বাই পি কিউ, এই যে অংশ, এটা তো অংশ কাজ না, একদিনে পারে খ একদিনে পারে এত অংশ কাজ, তার মানে এত অংশ পারে হচ্ছে একদিনে। তা আমাদের যেহেতু দিন চেয়েছে, তার মানে পুরো অংশ মানে এক অংশ, অর্থাৎ একটা পুরো কাজ সে কতদিনে করতে পারবে? পি কিউ উপরে চলে যাবে আর নিচে কিউ মাইনাস পি থাকবে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে কি বলতেছে যে এক ব্যক্তি, এখান থেকে কিন্তু আসলে সূত্র অ্যাপ্লাই করা যায়, তাই না? এখানে জাস্ট পি এর জায়গায় একটা ভ্যালু বসাইলাম যে 3 দিনে পারে, আর কিউ পারে হচ্ছে একদিনে, বা পি পারে 6 দিনে, এখানে পারলে 2 দিনে। বের করে খুব সহজ না? উপরে কি হবে? 6 দুগুণে 12, আর কিউ, সরি এটা তো 6 তো বেশি লাগবে এর, ধরলাম 8 দিনে, তার মানে 8 মাইনাস 6, তো 12/2 মানে 6, অর্থাৎ পি পারবে মানে খ পারবে হচ্ছে 6 দিনে। এখানে ভ্যালু বসাই দিয়েও কিন্তু এটা করা যায়, সুতরাং এটা একটা সূত্র হয়ে গেছে। হোয়াটএভার। গ নাম্বারে বলছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে, স্রোতের বেগ 3 কিলোমিটার। আচ্ছা, তো নৌকার বেগ আমরা কি ধরছিলাম? ইউ, কিন্তু স্রোতের বেগ এবার দেওয়া আছে, 2 কিলোমিটার, না 3 কিলোমিটার, তাই না? 3 কিলোমিটার পার আওয়ার। অতএব প্রতিকূলে দেখো, প্রতিকূলে বলছে যে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে হচ্ছে প্রতিকূলে এক ব্যক্তি। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি যে ঘন্টায়, যেহেতু ঘন্টায় মানে 1 ঘন্টায় 2 কিলোমিটার যাইতে পারে, তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স। অর্থাৎ নৌকার বেগ তো বেশি হবে, তার থেকে স্রোতের বেগ কম হবে, মানে স্রোতের বেগ কমবে, এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সই না হচ্ছে 2, কারণ এখানে তো ঘন্টায় 2 কিলোমিটার বলছে, তো ঘন্টায় বলতে নিচে টি এর ভ্যালু হচ্ছে 1, 1 ঘন্টায় বলতে 1 ঘন্টায় বোঝাইছে, তো এটা আর লিখলাম না 2। তাহলে নৌকার বেগ কত? 5। নৌকার বেগ যেই পেয়ে গেছি, বলছে অনুকূলে 32 কিলোমিটার যেতে পারে, তাহলে অনুকূলে কি হবে? ইউ প্লাস থ্রি অনুকূল সমান সমান কত? 32, তাই না? তো বলছে এখানে কত সময় লাগবে, কিন্তু 32-এর নিচে এবার একটা টি চলে আসবে, কারণ আগেরটাই বলছে ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায়, আগেরটাই ঘন্টায় 2 কিলোমিটার যায়, অর্থাৎ 1 ঘন্টায় যায়। বাট এইখানে তো বলে নাই যে কতক্ষণ মানে কতক্ষণ, এখানে সময়ই চাইছে। সুতরাং এখানে আমি যদি যোগ করি, তাহলে টি সমান সমান 32, আর ইউ এর ভ্যালু যদি 5 বসাই, 5 আর 3 8, নিচে বসাই দিলে 4 8 32, তার মানে 4 ঘন্টায় যায়। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। 38 নাম্বার বলতেছে একটি বইয়ের মূল্য 24 টাকা, ওই মূল্য বই তৈরির ব্যয়ের 80%, অর্থাৎ 80%-এর মূল্য হচ্ছে
বইয়ের 80%-এর মূল্য হচ্ছে 24 টাকা। তো এখানে বলেছে যে বাকি মূল্য সরকার ভর্তুকি দেয়। তো সরকার কত টাকা ভর্তুকি দেয়? তো বাকি মূল্য কত পার্সেন্ট রয়েছে? 20%, মানে 100%ই তো একটা বইয়ের মূল্য 100%। তো পার্সেন্ট মানে 100, তো 100-র মধ্যে 80 টাকা মানে 80% মূল্য হচ্ছে 24 টাকা দাঁড়ায়। তাহলে বাকি যে 20% আছে 100 পূরণ করতে গেলে তার মূল্য কত হবে? 20 গুণ 24 ভাগ 80, কাটাকাটি করি। তো 20, এটা কত আছে? 4 4 ছক 24, 6 টাকা। তার মানে আমাদের অ্যান্সার কত? 6 টাকা। অর্থাৎ সরকার যে 20% ভর্তুকি দেয় তার ভ্যালু হচ্ছে 6 টাকা ভর্তুকি দেয়। শেষ। 39 নম্বর আমাদের এখানে বলছে যে টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করায় r% ক্ষতি হয়। দেখো, কোনো অঙ্কে যদি বলে যে r% ক্ষতি, আগে ক্ষতি হয়, তাহলে লাভ করতে গেলে কয়টা কমলা বিক্রয় করতে হবে? যদি এই টাইপের অঙ্ক বলে তাহলে মানে বিক্রয় করতে হবে, বিক্রয় করা কমলার সংখ্যা বা দ্রব্যের সংখ্যা, কমলার সংখ্যা, এইটা অলওয়েজ হবে টোটাল কমলা সংখ্যা ইন্টু 100 মাইনাস ক্ষতি হয়েছে না r% ক্ষতি ডিভাইডেড বাই 100 প্লাস s% ক্ষতি। এটা শর্টকাট, এটা আমাদের শর্টকাট রুল যে বিক্রয় করা কমলার সংখ্যা কত যদি লাভ করতে হয়। লাভ করতে বিক্রয় করা কমলার সংখ্যা হচ্ছে এইভাবে আমরা বের করব। তো যেহেতু যদি এটা রিটার্নে দেয় তো রিটার্ন প্রসেস আমাদের বইতে, যেহেতু উদাহরণ অঙ্ক বইতে করা আছে, বাট বেশ বড় করে করা আছে। আচ্ছা, 40 নম্বর আমাদের উদাহরণে যেটা বলছে শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফাই। তো এখানে 60 টাকা হার মানে আর সমান সমান হচ্ছে 7%, অর্থাৎ 7/100। বলেছে মুনাফায় এত টাকার মানে মূলধন পি হচ্ছে 650, 6 বছর মানে এন হচ্ছে 6, মুনাফা কত? জাস্ট মুনাফা চাইছে, সরল মুনাফা, তার মানে ঠিক আছে, সরল মুনাফা বলেও দিয়েছে পি আর এন। পি কত? 650 গুণ আর কত? 7/100 ইন্টু 6, ক্যালকুলেটারে করলে 650 গুণ 7 গুণ 100, 7 গুণ 100 ছিল, 7 গুণ 6 ছিল, ভাগ 100 ছিল। তো কত আসতেছে? 273 টাকা। 7 গুণ 6, হ্যাঁ, ভাগ 100, তো আমাদের আসতেছে 273 টাকা। তার মানে 273 টাকা লাভ। ঠিক আছে, 6 বছর পরে 650 টাকায় তার 273 টাকা লাভ। আর টাকা রাখার জন্য কত কাটবে সেটা হিসেব করতেছে না। ঠিক আছে, তো এখানে আমাদের 41 নম্বর অঙ্কে বলছে যে বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় চক্রবৃদ্ধি বলে দিয়েছে। অর্থাৎ এখানে আর কত? 6 টাকা। আর কত? 6 টাকা, 6%, তার মানে 6/100। চক্রবৃদ্ধি মুনাফা আমাদের বলে দিয়েছে যে এত টাকার, মানে পি দেয়া দিয়েছে, পি হচ্ছে 15,000, এন 3 বছর, সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি তো আমরা তো চক্রবৃদ্ধি মুনাফার আগে সবৃদ্ধি মূলই বের করবো। তার মানে সি সমান পি 1 প্লাস r⁴n। পি এর ভ্যালু কত? 15,000, 1 প্লাস 6 ভাগ 100⁻3, কত আসে? 6/100, 6/100 প্লাস 1⁻3 গুণ 15,000, কত আসে? 17865, 17865.24 টাকা। এটা হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল, মানে প্রথমটার অ্যান্সার। এরপরে বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত?
তো মুনাফা কত? মুনাফা হচ্ছে মূলধন থেকে বাদ যাবে, তার মানে সি মাইনাস পি। এই যে মূলধন থেকে বাদ যাবে, তার মানে 17,865.24 মাইনাস 15,000। 15,000 যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে 17,000 ছিল, 2,865.24 টাকা। তার মানে 3 বছরে বেশ অনেক টাকা। আচ্ছা, এরপরে কি আছে? ক নাম্বার, 50 টাকায় 10টি লেবু বিক্রয় করায় 50% ক্ষতি হয়। 50 টাকায় 10টি লেবু বিক্রয় করায় 50% ক্ষতি হয়। 50 টাকায় 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে? ঠিক আছে, তো এইখানে আমরা শর্টকাটটা করার আগে একটু ডিটেলে করে আসি। সেটা কি? দেখো, 50% ক্ষতি হয়, তো 50% ক্ষতি যদি হয় তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটা কত? 50% যেহেতু ক্ষতি হচ্ছে, কার? 50 টাকার। তো 50% যদি ক্ষতি হয় তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্যের 50%। এই যে ক্ষতি, এটাই হচ্ছে কত টাকা? 50 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 50 কাটা 100 টাকা, 100 টাকা। আর এমনিও বোঝা যাচ্ছে 50% ক্ষতি, 100 টাকা আসতেছে। ঠিক আছে, এখন দেখো এইখানে আমার 10টা, আমার এখানে ফার্স্টে 10টা লেবু বিক্রয় করছে, পরে 6টা। তাহলে 10টি লেবুর 10টি লেবুর ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা ছিল। 10টা লেবুর ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 6টা লেবুর ক্রয় মূল্য কত হবে? 60 টাকা। হিসাব ক্লিয়ার? তো 6টি লেবুর ক্রয় মূল্য 60 টাকা। এখন কথা হচ্ছে, আমি আবার 60 টাকা দিয়ে কিনে, সাপোজ 6টা লেবু 60 টাকা দিয়ে কিনলাম, এখন 50 টাকায় বেচতেছি, তার মানে আমার লাভ হবে না ক্ষতি হবে? মাসবি ক্ষতি হবে। তাহলে 60 টাকায় আমার বেস কি হবে? আমার বেস তো 60 টাকা না, তো যেটা ক্রয় মূল্য সেটাই বেস হয়, তারপরে নির্ভর করে ক্রয় মূল্যের উপরে নির্ভর করে লাভ এবং ক্ষতি হয়। ক্রয় মূল্য অলওয়েজ নিচে থাকে, তার মানে 60 টাকায় ক্ষতি হয় কত টাকা? ওই যে 60 টাকায় কিনা 50 টাকায় বিক্রি করতেছি, তার মানে 10 টাকা তো ক্ষতি হয়েই গেছে। তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত? পার্সেন্টেজে বের করবো, শতকরা চাইছে, শতকরা লাভ বা ক্ষতি, এই কারণে। তো পার্সেন্টেজ, তার মানে 10 গুণ 100 ডিভাইডেড বাই 60, তাহলে থাকতেছে হচ্ছে 100/6, অর্থাৎ 16.67% আসবে। এত টাকা ক্ষতি, এত পার্সেন্ট ক্ষতি হয়। ঠিক আছে, এবার এটার একটা শর্টকাট করাই। শর্টকাটটা হচ্ছে এই, প্রথমে ক্ষতি পরে লাভ। তো ক্ষতির বাম পাশে এই পাশে লিখব কোয়ান্টিটি বা সংখ্যা। সংখ্যা বলতে লেবুর সংখ্যা থাক বা যার সংখ্যা, যেটাই বিক্রি করতেছে তার সংখ্যা, ইন্টু 100 সাথে ইন্টু কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, লসের যে পার্সেন্টেজটা থাকবে বা ক্ষতির পার্সেন্টেজ। ঠিক আছে, ক্ষতির পার্সেন্টেজ সমান সমান, এইটা অলওয়েজ এর সমান হবে। সেটা কি? এখন যে বিক্রিটা করতেছি সংখ্যা, সে বিক্রি করার সংখ্যা, এই যে 6টা লেবু, ইন্টু 100 প্লাস বা মাইনাস, আমি জানি না যে X%, এটা কি লাভ হইলে প্লাস, ক্ষতি হইলে মাইনাস। ঠিক আছে, আমি জানি না এটা কি হইতে পারে, তো প্লাস মাইনাস X%, লাভ বা ক্ষতি। ঠিক আছে, লাভ বা ক্ষতি জানি না আমি কি হইতে পারে। এখন তাহলে শর্টকাটে দেখো বাম পাশে কি কি আছে, সংখ্যা বলতে লেবুর সংখ্যা 10 ইন্টু 100 মাইনাস ক্ষতির পার্সেন্টেজ কত? 50। তো এখানে 50% না, কিন্তু 50ই আসবে। এ পাশে সংখ্যা কত? 6 ইন্টু 100 প্লাস মাইনাস এক্স, পার্সেন্টেজ লেখা লাগে না। আচ্ছা, এখানে কত থাকতেছে? 50, তার মানে 500 থাকতেছে। এই পাশে যদি গুণ করে দিই তাহলে থাকে 600 প্লাস মাইনাস
6x, তাহলে প্লাস মাইনাস 6x সমান সমান 600 ওই পাশে গেলে থাকে -100। এখন একটু খেয়াল করো, যদি আমি প্লাস 6x নিয়ে এই পাশে আর এই পাশে যদি -100 হয়, তাহলে এক্স আমার কত আসতেছে, নেগেটিভ ভ্যালু চলে আসতেছে। তো এখানে নেগেটিভ ভ্যালু আমাদের কাম্য না, এক্স অলওয়েজ পজিটিভে আসবে, এক্স পজিটিভে আসবে। তো পজিটিভ আনতে গেলে আমি এখানে কি নেব, মাইনাস নেব না, উভয় পাশে মাইনাস তাড়ানোর জন্য। তো এই মাইনাস অর্থ ক্ষতি আর প্লাস অর্থ লাভ, তার মানে আমি অলরেডি বুঝে ফেলেছি ক্ষতি হচ্ছে। তো এক্সের ভ্যালু কখনো মাইনাস হবে না। তো আমার ক্ষতি হচ্ছে, কতটুকু ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে যে এক্স সমান সমান 100/6, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে না আমি এত কিছু বুঝি না, তা ঠিক আছে, যদি এত কিছু নাই বোঝো তাহলে আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে অলওয়েজ এখানে প্লাস দিয়ে আমরা অঙ্ক করব, আচ্ছা, সূত্রে এখানে প্লাস থাকলো, ক্লিয়ার। সূত্রে যদি প্লাস থাকে তাহলে এখানে কত হবে, 6x হবে, এই যে এখানে সব প্লাস হবে, 6x প্লাস 6x প্লাস 6x। তখন এখানে কি হবে, একটা মাইনাস আসবে না, -16.60। তখন এই মাইনাস অর্থ, যখন এখানে সূত্রের প্লাস হবে তখন এই মাইনাস অর্থ ক্ষতি, সূত্রের প্লাস হলে যদি এখানে প্লাস আসে তাহলে এই মাইনাস অর্থ হচ্ছে, মানে এখানে প্লাস আসবে তখন হবে লাভ, ঠিক আছে। তো এইভাবেও করা যায়, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ওয়েতে করতে পারো। এরপরে খ নম্বর আমাদের বলছে যে সরল মুনাফা হার কত, হার হচ্ছে 6 × 12 = 13/2, মানে হচ্ছে 6.5%। 6.5% মানে 6.5/100। আচ্ছা, আমাদের মূল ধন কত, পি সমান 750, এন কত 4 বছর, সবৃদ্ধি মূল চেয়েছে। তো আই সমান যেহেতু সরল মুনাফা, আই সমান পি আর এন, এটাকে করে নিয়ে আসি। তো পি এর ভ্যালু 750 প্লাস আর কত 6.5/100 প্লাস 4, 6.5 কি হবে, 6.5 × 4 × 750/100, 195 আসতেছে, 195। অতএব সবৃদ্ধি মূল কত হবে, 195। তো আমার লাভ, আর আগে কত ছিল 750। তো এটা যদি যোগ করে দিই 5, 4, 9, তাই না, 945 টাকা। আচ্ছা, এরপরটা বলছে চক্রবৃদ্ধি মুনাফা, তো টাকার হার কত, আর সমান 4%, মানে 4/100। পি কত 2000, এন কত 3 বছর, সবৃদ্ধি মূল সি চেয়েছে। তো পি × 1 প্লাস আর টু দি পাওয়ার এন, পি কত 2000, 1 প্লাস 4/100 টু দি পাওয়ার 3। তো 1/4/100 করলে 1/25 আসে, প্লাস 1 টু দি পাওয়ার 3 ইন্টু 2000 ছিল, 2 2 4 9 7 2 8, 2 2 4 9 7 2 8, এটা ওকে। তো সবৃদ্ধি মূল চাইছে, তো সবৃদ্ধি মূল এটা। যদি বলতো যে মানে কতটুক মুনাফা হয়েছে, চক্রবৃদ্ধি মুনাফা, জাস্ট মুনাফা, তখন আয় বের করতে হইতো। তো আয় হচ্ছে সি থেকে পি বাদ দিলেই চলে আসতো। তার মানে 249.728 টাকা হচ্ছে লাভ। আচ্ছা, এরপরে 42 নাম্বার আমাদের বলছে যে 10টি আইসক্রিমের কাঠি বিক্রয় করলে এত ক্ষতি হয়। এই যে একটু আগে করে আসছি যে সংখ্যা থাকবে এপারে, সে সংখ্যা ইন্টু 100 মাইনাস ক্ষতি সমান এই পাশের সংখ্যা কয়টা। তো এই পাশের সংখ্যা আমি জানি না যেহেতু, তো আমি ধরলাম এই পাশের সংখ্যা হচ্ছে এন ইন্টু 100 মাইনাস 100 প্লাস, সূত্রে প্লাস আমি বলছিলাম যদি প্লাস মাইনাস না দাও সূত্রে প্লাস হবে প্লাস জেড, ঠিক আছে।
বা এখানে তো লাভ যেহেতু বলে দিয়েছে প্লাস দিয়ে জেড করে দিবা। আচ্ছা, যেহেতু লাভের কথা বলছে, আচ্ছা তো এখানে কি হবে তখন এন সমান সমান 10 দিয়ে 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 প্লাস জেড। এই যে আমাদের কাহিনী শেষ, এটাই অ্যান্সার। উদাহরণ 39 সেম প্রসেসে। ওকে, আচ্ছা এরপরে আমাদের 3.5-এর অনুশীলনের কিছু এমসিকিউ আছে, আমি এমসিকিউগুলো করে দিই। তো এমসিকিউর দেখো প্রথম যে কোশ্চেনটা বলছে যে এফ অফ এক্স যেহেতু দেওয়া, তো এফ অফ টু কত হবে, তো এইখানে এক্সের জায়গায় সব টু বসাই দাও, তাহলে 2² মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4, তো কত আসে 4 আর 4 8, 4 দুগুণে 8, 0 আসে, অ্যান্সার 0। তার মানে এই যে ঘ নাম্বার অ্যান্সার। পরেরটা 2 নাম্বারে কি বলছে যে এক্স প্লাস 2/x, এটার ভ্যালু হচ্ছে 3। তো আমাদের চেয়েছে এক্স কিউব প্লাস 8/x কিউব, তো এটাকে লেখা যায় না যে এক্স হোল কিউব প্লাস 2/x হোল কিউব, তাহলে এটাকে লেখা যায় এক্স প্লাস 2/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 2/x ইন্টু এক্স প্লাস 2/x। তো এটার ভ্যালু কত, 3 টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু এক্স এক্স কাটা 3 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 27 থেকে 18 বাদ না, তাহলে 9 থাকে, গ নম্বর অ্যান্সার। আচ্ছা এরপরে বলছে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সুতরাং আমরা করি, এটাকে পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে 2 পি স্কোয়ার চলে আসছে মানে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাবো, এই কারণে এখানে পি স্কোয়ার, তো পি স্কোয়ার মাইনাস করে দিলাম, তাহলে 2 পি স্কোয়ার থেকে পি স্কোয়ার যদি বাদ যায় আমার থাকবে শুধু পি স্কোয়ার। এখন এইটুকখানি অংশকে লেখা যায় পি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখান থেকে আমরা পাবো পি স্কোয়ার প্লাস 1 প্লাস পি, আর এখান থেকে পাবো পি স্কোয়ার প্লাস 1 মাইনাস পি, এটা আমাদের অ্যান্সার। কত হবে, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস, এই যে এটা ঘ নম্বর। আচ্ছা 4 নম্বরে বলছে যে এক্সের ভ্যালু 2 মাইনাস রুট ওভার 3 হলে এক্স স্কোয়ার কত, তো এটাকে বর্গ করে দাও, 2 মাইনাস রুট 3, ক্যালকুলেটারে করলেও ডিরেক্ট চলে আসে, আর এটাকে যদি করো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবেও হাতে কলমে করতে পারো। এটা 4 মাইনাস 4 রুট 3 প্লাস 3, তাহলে থাকে 7 মাইনাস 4 রুট 3, তো 7 মাইনাস 4 রুট 3 এটা অ্যান্সার। আচ্ছা এরপরে বলছে দেখো যে এফ অফ এক্সের ভ্যালু 0 হলে এক্সের মান কত, তো এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, আর এটা বাচ্চা বাচ্চা জানে যে এক্সের ভ্যালু এখানে 3 আর 2 হবে। এরপরে বলছে যে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ারের সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ রাশি হবে, তো এটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এরকম যদি ফেলাই তাহলে কত থাকে 3x এ স্কোয়ার প্লাস এটা কি হবে বি স্কোয়ার প্লাস 2a কত 3x, বি কত 4y, তার মানে এত যোগ করলেই একমাত্র এই জিনিসটা, এই যে 3x প্লাস 4y হোল স্কোয়ার এটা হবে, তার মানে পূর্ণবর্গ রাশি হবে। তার মানে কত যোগ করতে হবে, 3 4 12 দুগুণে 24xy, 24xy। ওকে 7 নম্বরে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু 9 আর এ বি এর ভ্যালু হচ্ছে 3, তো আমাদের 1 নম্বরে বলছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 3, এটা হবে কিনা, তো এ মাইনাস বি এর ভ্যালু আগে বসাই দিয়ে আসি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু তো 9 মাইনাস 2 ইন্টু 3, 3 দুগুণে 6, 9 থেকে এটা 3, তার মানে 3 প্রথমটা সঠিক। এরপরে 2 নম্বরটাই বলছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে থাকে 9 প্লাস 6 মানে 15, অর্থাৎ এটাও সত্য। পরেরটা বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3 নম্বর যেটা প্লাস এটাকে লেখা যায় না এ বি হোল স্কোয়ার, তাহলে 9 প্লাস 3 স্কোয়ার, তো 9 প্লাস 9 মানে 18, তো এটাও তো সত্য, তার মানে 1 2 3 তিনটাই সত্য।
আচ্ছা, এরপরে বলছে যে এর উৎপাদক কত। তো পি কিউব মাইনাস 1/64 কে 1/4 হোল কিউব করা যায়, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমরা কি জানি উৎপাদকের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ পি মাইনাস 1/4 পি স্কোয়ার প্লাস p/4 প্লাস 1/16, অর্থাৎ এটা তো হবেই একটা উৎপাদক। আর একটা উৎপাদক এই যে এটা পি স্কোয়ার 1/16, এই যে এটা, তার মানে 2 এটা হবে না, অর্থাৎ 1 আর 3, এই যে খ নাম্বার আমাদের অ্যান্সার। তো এই পর্যন্তই তোমাদের এমসিকিউ ছিল। আমি সামনের দিন অনুশীলনী এবং বাকি যে অঙ্কটা আছে শেষ করে এই অনুশীলনী ক্লোজ করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।